দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মাটির ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তার একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা গ্রীষ্ম দুপুর অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দুর্গা দিদি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। কয়েক মাস কেটে গেছে, মানে আমরা যে গ্রীষ্মের দুপুর দেখেছিলাম তারপর থেকে কয়েক মাস পরে এই অধ্যায়টি শুরু। সেখানে আমরা দেখতে পাই সর্বজয়া তার ছেলে অপুকে দুধ ভাত খাওয়াতে বসেছে। মানে অপুরা যেহেতু একটু নিম্নবিত্ত শ্রেণীর, মানে একটু গরিব, তাই তার কপালে তো আর মন্ডা মিঠাই ইত্যাদি জোটে না। একটু দুধ আর ভাত, দুধ তো বাড়িতেই আছে, এর আগেই আমরা পড়েছিলাম স্বর্ণগোয়ালিনী 2-তে আসতো। তো দুধ আর একটু ভাত এটি স্বাদ করে তার মা তার ছেলেকে খাওয়াচ্ছিল। এমন সময় দুর্গা বাড়িতে ঢুকলো। দুর্গা যখন বাড়িতে প্রবেশ করলো তখন সর্বজয়া লক্ষ্য করে তার পায়ে এক পা ধুলা। তার মানে সে এদিক ওদিক খেলে এসেছে, মানে তার তো ঘুরে বেড়ানোটাই কাজ। পায়ে ধুলো, চুলগুলা রুক্ষ শুষ্ক এবং সামনের দিকে অগোছালো ভাবে সব চুলগুলো কেমন জানি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। আসলে দুর্গা তার সমবয়সী মেয়েদের সাথে কারো সাথেই খেলা করে না। সে একা একাই পাড়ায় ঘুরে বেড়ায়। কোন গাছে আম পেকেছে, কোথায় জাম পেকেছে, কোথায় লিচু ধরেছে, কার বাগানে কি আছে সেটি দেখে বেড়ানোই হলো দুর্গার কাজ। সে বাড়িতে ঢুকেই অপরাধীর মতো মায়ের দিকে চাইলো, মানে কি যেন একটা ভুল করেছে। মা বলল, এসেছো, এসো তাহলে খেয়ে দিয়ে আমাকে উদ্ধার করো, শুধু তো খাওয়ার জন্যই বাড়িতে আসো। আসলে দুর্গা যেই বয়সী, সেই বয়সী মেয়েরা, তাদের পাড়ার অন্যান্য মেয়েদের কথা বলছি, সেই মেয়েরা সেজুতি করে, উপাস রাখে, যথাসময়ে বাড়ির পূজা আর্চা সব করে, কিন্তু দুর্গা এসব কিছুই করে না। সারা দিন শুধু টো টো করে ঘুরে বেড়ায়। দুর্গার মাথার চুলগুলো দেখিয়ে সর্বজয়া বলল, দেখো তো তোমার মাথাটা, কোনো তেল নেই, জল নেই, কিচ্ছু নেই, এসো একটু তেল দিয়ে দিই। এইভাবে সর্বজয়া দুর্গার কাছে তার বক্তব্য উপস্থাপন করছিল। এমন সময় তার কথাটাও শেষ হয়নি, এমন সময় একটি ঘটনা ঘটলো। আগে আগে তাদের বাড়িতে, মানে হরিহরের বাড়িতে সেজ ঠাকুরন, মানে ভুবন মুখুজ্জের বাড়ির যে কর্ত্রী, সেই সেজ ঠাকুরন প্রবেশ করলো ধাই ধাই করে, এবং তার পিছন পিছন তার বাড়ির ছেলেমেয়েরা, মানে সতু আরো বিভিন্ন ছেলেমেয়েরা পেছন পেছন প্রবেশ করলো। সেজ ঠাকুরন তাড়াতাড়ি করে তাদের বাড়িতে ঢুকে সোজা একদম দাওয়ায় গিয়ে উঠলো এবং তার দেওরের ছেলেকে হুকুম দিল, কই রে, নিয়ে আয় দেখি বের করে পুতুলের বাক্সটা, আমার এখানে নিয়ে আয়। কেউ কোনো কথা বলার আগেই পুটু ও সতু দুজন মিলে হন হন করে ঘরের ভেতরে ঢুকে গেল এবং দুর্গার যে বাক্সটা, মানে খেলার যে বাক্সটা রয়েছে, সেই বাক্সটা তারা বাইরে নিয়ে আসলো সেজ ঠাকুরানের কাছে এবং সেখানে খুঁজে খুঁজে পুতির মালাটা তারা বের করলো এবং দেখালো, এই দেখো, এইটা হলো আমার পুতির মালা। সেদিন দুর্গা তাদের বাড়িতে খেলতে গিয়েছিল, খেলতে গিয়ে পুতির মালাটা চুরি করে নিয়ে এসছে। সতু আবার তার বাক্সটির মধ্যে ভালো করে খুঁজে কয়েকটি আমের গুটি বের করলো এবং দেখালো সেজ ঠাকুরনকে, এই দেখো, এটা আমাদের বাড়ির সোনামুখী গাছের আমের গুটি, এটিও দুর্গা আমাদের ওখান থেকে চুরি করে আনছে। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে সর্বজয়া এবং অন্যান্য কেউ কোনো কিছু বলার সুযোগ পেল না। তারপর খানিকক্ষণ পর দুর্গা যখন চোর সাব্যস্ত হয়ে গেছে, তারপরে সর্বজয়া বলল, কি হয়েছে খুড়িমা, কোনো সমস্যা হয়েছে কি, দুর্গা কিছু করেছে কি? সেজ ঠাকুরন বলল, দেখো না কি হয়েছে, দেখতে পাচ্ছ না, তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে এই পুঁথির মালাটা আমাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ না?
আসলে পুঁথির মালাটা ছিল টুনুর। টুনু কয়েকদিন ধরে সেই মালাটি বাড়িতে খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছে। তারপর সতু তাকে গিয়ে বলল যে সেটি সে দুর্গা দিদির বাড়িতে তার খেলার বাক্সের মধ্যে দেখেছে। তারপরেই তারা তার খোঁজে এসেছে। তারপর সর্বজয়াকে বলল, দেখো তোমার মেয়ের দিকে, চোরের বেহদ্দ চোর একটা জুটেছে এসে, আমের গুটিগুলা বড় হতে পারে না তার আগেই পেরে নিয়ে খেলার জন্য চলে আসে। কেমন তাহলে চোর? আমের গুটি ও পুঁথির মালা, এই দুটি চুরির অপবাদ যখন দুর্গার ঘাড়ের উপর এসে পড়ল, দুর্গা তখন প্রাচীরের ওখানে গিয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। সর্বজয়া তাকে জিজ্ঞাসা করলো, তুই কি ওগুলো চুরি করে এনেছিস? দুর্গা কোনো উত্তর না দেওয়ায় সেজ ঠাকুরন আরো রেগে গিয়ে বলল, চুরি করেনি তো কি, আমি কি মিথ্যা বলছি? এই তো তোমার সামনে প্রমাণ। আমের গুটিগুলা দেখে চিনতে পারছো না? এগুলা সোনামুখী আম, আমাদের বাড়িতে এই গাছ রয়েছে, সেখান থেকে দুর্গা চুরি করে এনেছে। সর্বজয়া তখন খুড়িকে বলল, মানে সেজ ঠাকুরনকে বলল, না খুড়িমা, আমি আপনাকে অবিশ্বাস করিনি, আমি শুধু মেয়েকে জিজ্ঞেস করছি যে সে এনেছে কিনা। তখন সর্বজয়া তার উত্তর না পেয়ে খানিকটা তো রেগেই যায়, আর এদিকে সেজ ঠাকুরন বলতে থাকে, চুরি করেনি তো কি করেছে? এই মেয়ে শুধরাবার না, এই মেয়ে ভবিষ্যতে আরো চুরি করবে। এই বয়সে যখন চুরি করা শিখে গিয়েছে, বড় হয়ে আরো চুরি করবে, এটি বলে দিলাম, আমার কথা মিলিয়ে নিও। এই বলে সেজ ঠাকুরন তার দলবল নিয়ে তাদের বাড়ি থেকে চলে যায়। অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল চলে আসলো। তার যে হাত ছিল, মানে দুধ ভাত মাখানো তো হাতে ছিল, এঁটো হাত, সেই হাত দিয়ে দুর্গার চুলের মুঠি টেনে ধরে পিঠের মধ্যে কিল চর চাপড় বসাতে থাকলো এবং দুর্গাকে গালিগালাজ করতে থাকলো। সে বলতে থাকে, কোত্থেকে আপদ এসে জুটেছে, মরেও না, মরলেও আছি। কোথা থেকে এই আপদ এসে জুটলো আমার কপালে কে জানে, বের হয়ে যা বাড়ি থেকে, এক্ষুনি দূর হয়ে যা। দুর্গা মার খেতে খেতে খিড়কির দৌড় দিয়ে পালিয়ে চলে গেল এবং সর্বজয়ার হাতে দুর্গার কিছু রুক্ষ চুল ছিঁড়ে থেকে গেল। আর এদিকে অপু দুধ ভাত খেতে খেতে অবাক হয়ে এসব কাণ্ড দেখতে থাকলো। সে এতটুকু ছেলে দিদির জন্য তার মন খারাপ করছিল। দেখো, পুঁথির মালাটা অপু এর আগে কখনো দেখেনি দুর্গার কাছে ঠিকই, কিন্তু সেটি দুর্গা চুরি করছে কিনা সেটি অপু সন্দেহ প্রকাশ করেছে। আরেকটি বিষয়, যে আমের গুটি, সেটি তো চুরি করার জিনিস না, সেটি ঝরে পড়েছিল, দুর্গা সেখান থেকে কুড়িয়ে এনেছে। এটির জন্য দুর্গাকে চোর অপবাদ শুনতে হয়েছে। এটি অপুর খুব খারাপ লেগেছে। কাল বিকালেই তো অপুকে নিয়ে দুর্গা ওই সোনামুখী গাছের ওখানে আম কুড়াতে গিয়েছিল এবং দুর্গা এটাও বলেছিল, অপু, এই আমগুলো আমরা কুড়িয়ে রাখবো, মানে জড়ো করব, এবং অনেকগুলো যখন হবে তখন সেগুলো আমরা ব্যবস্থা করব। তাই অপু জানে যে দুর্গা সেটি চুরি করেনি। দিদির সেই পুরনো আমগুলা সেজ ঠাকুরন নিয়ে চলে গেল, তার উপর দিদিকে চোর অপবাদ দিয়ে গেল। আর সর্বজয়া মানে অপুর মা কিছু না বুঝেই, ব্যাপারটি অনুধাবন না করতে পেরেই দিদিকে কিল চর চাপড় ইত্যাদি মারলেন এবং তার চুল ছিঁড়ে নিল। এজন্য অপু তার মায়ের উপর কিছুটা রাগ করলো। যখন তার দিদির উস্কো খুস্কো চুলগুলো কপালের সামনে এসে হাওয়ায় নড়তে থাকে, তখন সেই উড়ন্ত চুলগুলিকে দেখে অপুর খুব মায়া হয় দিদির প্রতি। তার দিদি যে কোনো স্নেহ যত্ন, কোনো ভালো তেল সাবান ইত্যাদি পায় না, এই জন্য অপুর ভীষণ খারাপ লাগে। মানে অবহেলায় তার দিদি যে মানুষ হচ্ছে, এই যে ঘুরে বেরিয়ে বিভিন্ন জিনিস কুড়িয়ে টুড়িয়ে আনছে, এই জন্য অপুর খুব খারাপ লাগে। কেবলই অপুর
মনে হয় কিভাবে দিদির এই কষ্ট সে লাঘব করতে পারবে। মানে তার হাতে যদি কিছু ক্ষমতা থাকতো তাহলে দিদির এই যে কষ্ট, এই যে একাকিত্ব সে লাঘব করত। খাওয়ার পরে মানে দুধ ভাত তো খাচ্ছিল, খাওয়ার পরে অপু মায়ের ভয়ে বই নিয়ে পড়তে বসলো ঘরে। পড়তে বসলো ঠিকই, কিন্তু বই তার পড়া হয়ে উঠল না। তার মন ছুটে চলে গেল তার দিদির দিকে, যে দিদি এখন কি করছে সেটির দিকে। পরে বিকেল বেলা সে ন্যাড়াদের বাড়ি, পটলিদের বাড়ি আরো ইত্যাদি পাড়ায় যে সমস্ত বাড়ি ছিল প্রত্যেকটি বাড়িতে গিয়ে খোঁজ নিল তার দিদি এসেছে নাকি। কিন্তু দুর্গা কোথাও যায়নি, মানে দুর্গার আর অপু খোঁজ পায়নি। রাজকৃষ্ণ পালিতের স্ত্রী ঘাট থেকে জল নিয়ে ফিরছিল, তাকে দেখতে পেয়ে অপু জিজ্ঞেস করে, আমার দিদিকে দেখেছো জেঠিমা এদিকে? দিদি মার খেয়ে বাড়ি থেকে সেই যে পালিয়েছে, আর বাড়িতে আসেনি। তো তুমি কি দেখেছো? তখন রাজকৃষ্ণ পালিতের স্ত্রী অস্বীকার করে। বাড়ির পাশ দিয়ে যেতে যেতে ভাবলো একটু বাঁশঝাড়ের ঝোপগুলোও দেখে নেই। দিদি যদি কাঁদতে কাঁদতে সেই বাঁশঝাড়ের ঝোপের মধ্যে গিয়ে বসে থাকে। কিন্তু সে উকি মারলো ঠিকই বাঁশঝাড়ের ঝোপে, সেখানেও দুর্গাকে সে দেখতে পেল না। ভুবন মুখুজ্জের বাড়ির সামনে দিয়ে অপু যখন যাচ্ছিল, মানে যারা তার বাড়িতে গন্ডগোল পাকিয়েছে তাদের বাড়ির সামনে দিয়ে যখন অপু যাচ্ছিল, সেই বাড়ির ছেলেপুলোরা সবাই উঠোনে খেলছিল। হঠাৎ করে টুনু এসে নিয়ে বললো, এই ভাই এসেছে, অপু এসেছে, অপু এসেছে, ও আমাদের দলে, অপু আমাদের হয়ে খেলবে। অপু রানু দিদির হাত ছাড়িয়ে নিয়ে বলল, আজকে আমি লুকাচুরি খেলবো না, আজকে আমি দিদির খোঁজ করতে গিয়েছি, তোমরা কি দিদিকে দেখেছো? তখন ওরা বলল, না দিদিকে দেখিনি তো দুর্গাকে। দেখ গিয়ে সেই বকুল তলায় বসে আছে নাকি, ওখানে গিয়ে একটু খোঁজ। আসলে বকুল তলার কথা অপুর তো মনেই ছিল না। দুর্গার মাঝে মাঝে রাগ হলে সে বকুলতলায় গিয়ে বসে থাকে। তাই ভুবন মুখুজ্জের বাড়ির ওখান থেকে সোজা অপু বকুলতলার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এলো। বকুলতলাটা আসলে অনেক দূর, আর বকুলতলাটা অনেকটা ঝুপসি হয়ে গেছে, মানে জায়গাটা অনেকটা ঘিঞ্জি আর ভীষণ অন্ধকার। বকুলতলায় গিয়ে অপু দেখলো সেখানে কেউ নেই। সে ভাবলো হয়তো দিদি কোথাও লুকিয়েই আছে নাকি, তাই দিদি দিদি বলে চিৎকার করলো। কিন্তু সেখানে গাছটির মধ্যে শুধু কয়েকটি বকের ঝটপটানি ছাড়া আর কিছুই শোনা গেল না। অপু সেখানে কিছু না দেখতে পেয়ে এবার বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। কিন্তু বাড়ি ফিরতে গেলে এখন তাকে গাব গাছের সামনে দিয়ে যেতে হবে, আর গাব গাছের সামনে দিয়ে যেতে তার একটু ভয় লাগে। গাব গাছের তলাটি দিয়ে যেতে কেন যে তার ভয় লাগে সেই কারণ অপুর জানা নেই, কিন্তু তবুও তার সেদিক দিয়ে যেতে ভয় লাগে। অপু অনেকক্ষণ চিন্তা করে সেই গাবতলার জিনিস দিয়ে যাবে কিনা সেটি ভাবতে থাকলো। আর একটি ঘোড়া পথ আছে পটলিদের বাড়ির ওদিক দিয়ে, সেদিক দিয়ে যাবে নাকি সেটাও সে ভাবলো। পটলির ঠাকুমা ছেলে পেলেকে নিয়ে তাদের দাওয়ায় বসে গল্প করছিলেন, আর পটলির মা সেই সময় সন্ধ্যাবেলা রান্নাঘরে ছিল। আর সেই সময়টাতে উঠানে বিধু জেলেনি তার মাছ বিক্রির পয়সার তাগাদা করতে এসেছিল তাদের বাড়িতে। অপু যখন সামনে দিয়ে যাচ্ছিল তখন ঠাকুমাকে জিজ্ঞেস করলো, ঠাকুমা দিদিকে দেখেছো? আমি দিদিকে খুঁজতে গিয়েছিলাম। ঠাকুমা বলল, দুর্গা? সে তো এখনই গেল, তাড়াতাড়ি ছুটে যা, হয়তো এখনো বাড়ি পৌঁছায়নি। অপু এই কথাটি শুনে তার প্রাণে যেন জল আসলো। সে তাড়াতাড়ি করে ছুটে বাড়ির দিকে রওনা হলো। পটলির বোন রাজি অপুকে চিল্লিয়ে বলল, অপু দাদা কাল সকালে এসো, খেলবো। রাজি তাকে বলল, আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি,
কালকে সকালে এসো, আমরা গঙ্গা যমুনা খেলবো। সে বাড়ির সামনে এসে শুনতে পেল দুর্গা চিৎকার করতে করতে বাড়িতে প্রবেশ করছে। আসলে অপু বুঝতে পারেনি, মানে দুর্গা প্রবেশ করছিল না, দুর্গা বাড়ি থেকে আওয়াজ করে করে পালাচ্ছিল। আর পিছনে তার মা একটা মারার লাঠি নিয়ে তার পেছন পেছন ধাওয়া করতে করতে আসছিল। দুর্গা দৌড়ে গাবতলার পথের দিকে চলে গেল এবং মা তার পেছন পেছন দৌড়াতে থাকে এবং চিৎকার করতে থাকে, বের হয়ে যা, চলে যা, আর কোনোদিনও যাতে এই বাড়িতে না আসিস, জন্মের মতো চলে যায় এখান থেকে। সর্বজয়া বলতে থাকে, একেবারে ছাতিম তলায় চলে যা, আর যেন বাড়িতে ফিরে আসতে না হয়। আসলে ছাতিম তলা ছিল সেই গ্রামের শ্মশান। এই সব দেখে অপুর গা যেন ঠান্ডা হিম হয়ে গেল। তার মা সন্ধ্যা প্রদীপ দিচ্ছিল, এমন সময় পা টিপে টিপে অপু বাড়িতে প্রবেশ করলো। অপুকে দেখে তার মা বলল, এতক্ষণে সময় হয়েছে বাবুর বাড়িতে আসার? সেই যে খেয়ে দিয়ে বেরোলে, তারপর এতক্ষণে আসলে? আসলে অপুর মনে নানা প্রশ্ন কাজ করছিল। দিদি এতক্ষণ কি কি খেলো, বা দিদি কি সেই থেকে না খেয়ে আছে? দিদি আবার কেন মার খেলো? দিদি বাড়ি থেকে কেন আবার পালিয়ে গেল? ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আরেকটি প্রশ্ন তার মনে ঘোরাফেরা করছিল, যে দিদি কি আবার কোনো কিছু চুরি করে নিয়ে এসেছে? যাই হোক, সে কোনো কিছুই মায়ের কাছে বলতে পারলো না, তাই চুপচাপ ঘরের মধ্যে প্রবেশ করলো। তারপর প্রদীপটা ধীরে ধীরে কাছে টেনে বই পুস্তক বার করে সে পড়তে বসলো। সে পড়ে মোটে তৃতীয় বিভাগে। অপু তৃতীয় বিভাগে পড়লেও তার কাছে মোটা মোটা সব বইয়ের কালেকশন রয়েছে। মোটা মোটা বিজ্ঞানের বই, দাশু রায়ের পাঁচালী ইত্যাদি আরো বড় বড় সব বই। একটা 1303 সালের পঞ্জিকাও তার কাছে রয়েছে। অপু কোথা থেকে যে এগুলা খুঁটে খুঁটে জোগাড় করে সেই জানে। সারাদিনে একবার হলেও সেই মোটা মোটা বইগুলো সে উল্টে পাল্টে দেখে, মানে না পড়লেও সেগুলো উল্টে পাল্টে দেখাই তার কাজ। যাই হোক, প্রদীপটা কাছে টেনে নিয়ে সে দাশু রায়ের পাঁচালীটা একটু চোখ বুলাতে লাগলো। সে যখন দাশু রায়ের পাঁচালীটা চোখ বুলাচ্ছিল, এমন সময় সর্বজয়া ঘরে প্রবেশ করলো এক বাটি দুধ নিয়ে। বলল, এটা খেয়ে নাও দেখি তাড়াতাড়ি। দেখো, অন্যান্য দিন হলে অপু এই দুধ খেতে নানা তাল বাহানা করত, কিন্তু আজকে পরিবেশ খারাপ, তাই অপু কিছু না বলেই দুধের বাটিটা নিয়ে এক চুমুক দিল। এক চুমুক দিয়ে একটু নামিয়ে রাখতে যাচ্ছিল, এমন সময় সর্বজয়া বলল, তাড়াতাড়ি খেয়ে নাও, এটুকুই তো পাও, এটুকু না খেলে বাঁচবে কিভাবে? বিনা প্রতিবাদে অপু বাটিটা আবার মুখের কাছে নিল, কিন্তু শুধু মুখের কাছে নিয়েই থাকলো, সে কিন্তু চুমুক দিল না। পরে সর্বজয়া তাকে জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছে, খাচ্ছিস না কেন? জিভে কামড় লেগেছে? পরক্ষণেই অপু ডুকরে ডুকরে কেঁদে বলল, মা, দিদির জন্য মনটা খুব খারাপ লাগছে। সর্বজয়া অল্পক্ষণ চুপ করে বসে থাকলো এবং তারপর বলল, দেখগা পালিয়ে গিয়ে ওই ন্যাড়াদের বাড়ি বা পটলিদের বাড়ি গিয়ে বসে আছে, ওর কি কোনো চিন্তা ভাবনা আছে? সেই যে দুপুরবেলা বেরিয়েছিল, কোথায় কোথায় ঘুরে বেরিয়েছে, কোথাকার কোন জামরুল কোন জাম ইত্যাদি পেরে পেরে খেয়েছে, বাড়িতে খাওয়া দাওয়া নেই, ওই মেয়ের কোনো চিন্তা ভাবনা আছে? আচ্ছা দাঁড়া, আমি ওকে ডাকতে পাঠাচ্ছি। সর্বজয়া অপুকে বলল, ওইভাবে কাঁদতে নেই, আবার জ্বর আসবে, ছি ছি ছি, আমি ডাকতে পাঠাচ্ছি, তুমি চুপ করো। পরে সর্বজয়া আঁচল দিয়ে ছেলের চোখ মুছিয়ে দিয়ে বললেন, পাগল ছেলে একটা, এভাবে কেউ কাঁদে? আচ্ছা উনি আসুক, উনি আসলেই আমি তোমার দিদিকে ডাকতে পাঠিয়ে দেব। তারপর দুর্গা
অনেক রাতে বাড়ি আসে। উত্তর দিকের তক্তা বসে দুর্গা এবং অপু একসাথে ঘুমিয়েছিল। অপুর পাশে মায়ের শোবার জায়গা আছে, কিন্তু মায়ের এখনো কাজ শেষ হয়নি বলে মা এখনো ঘুমোতে আসেনি। আর বাবা খাওয়া দাওয়া শেষ করে পাশের ঘরে গিয়ে তামাক খাচ্ছিলেন, তাই তিনিও এখনো ঘুমোতে আসেনি। বাবা বাড়িতে এসে দুর্গাকে পাড়া থেকে ডেকে নিয়ে এসেছিল। বাড়ি এসে দুর্গা কারোর সাথে কোনো কথা বলেনি, চুপচাপ খাওয়া দাওয়া সেরে শুতে চলে এসেছে। অপু ভয়ে ভয়ে দুর্গার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, দিদি, সন্ধ্যাবেলা কি মা তোকে আবার মেরেছিল? মা কি তোর চুল আবার ছিঁড়ে দিয়েছিল? দুর্গা চুপ করে থাকে, দুর্গার মুখে কোনো কথা নেই। তখন অপু বলে, দিদি, আমি কি করেছি? তুই আমার উপর কেন রাগ করে আছিস? কথা কেন বলছিস না? দুর্গা আস্তে আস্তে বলে, না, আমি তোর উপর রাগ করে নেই, কিন্তু সতু কিভাবে টের পেল আমার বাক্সে পুঁথির মালা আছে? তুই কি বলেছিস সতুকে? অপু প্রতিবাদের সুর করে বলল, না, আমি তো বলিনি সতুকে যে তোমার এখানে পুঁথির মালা আছে। আর আমি বলবো কি? আমি তো নিজেই জানি না যে তোমার এখানে পুঁথির মালা আছে। সতু কাল এসেছিল খেলতে আমাদের বাড়িতে। সতু আসার পর তার বড় রাঙা ভাটাটা নিয়ে আমরা খেলছিলাম। সতু তখন তোমার পুতুলের বাক্সটা খুলেছিল। তখন আমি সতুকে না করেছি যে তুই দিদির বাক্স খুলবি না। দিদি আমাকে বকা দেয় ওটা খুললে। জানো দিদি, আমি তো ওকে বলিনি। তোমার কি খুব ব্যথা লেগেছে মা যখন মারলো? দুর্গা বলল, এই আমার কানের পাশে মারছে, এখানে কেটে গেছিল, রক্ত বেরিয়েছিল, এখনো যেন কনকন করছে ব্যথায়। দুর্গা যখন দেখালো যে এই যে দেখ এখানে, অপু তখন বলল, কই দেখি। তখন দেখে বলল, ইস, এখানে তো কেটে গিয়েছে, আয় এখানে পিদিমের তেল একটু লাগিয়ে দেই। দুর্গা বলল, থাকবে, লাগবে না, কাল পালিতদের বাগানে যাব। হ্যাঁ, কামরাঙ্গা পেকেছে, যাই পেরে খাবো। এই যে এত বড় বড়, কাউকে বলিস নে, হ্যাঁ, আমি আর তুই যাব, মিষ্টি যেন গুড়। দেখো, এই চ্যাপ্টারটা এটুকুই ছিল দুর্গা দিদি। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা পরবর্তী যে চ্যাপ্টারটি রয়েছে, নেক্সট চ্যাপ্টারটি, সেটি নিয়ে আলোচনা করব। তাহলে আজ এটুকুই।